বিএনপি সরকার গঠন করেছে ৬ মাস। এই সময়কালে আমরা অনেকগুলো প্যারামিটারে সরকারের একটা নাজেহাল অবস্থা দেখছি। যদি সংস্কারের কথা বলি, নাগরিক সেবার কথা বলি, প্রতিষ্ঠানের দলীয়করণের কথা বলি, প্রত্যেকটা জায়গাতেই সরকার ভালো করছে না। প্রথমত আমরা দেখলাম যে সরকার গঠন করার প্রথম দিনেই তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করলেন না। এর মধ্য দিয়ে জনগণের যে রায়, গণভোট, সেটাকে তারা প্রত্যাখ্যান করলেন। তার মধ্য দিয়েই তারা কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার একটা দ্বার উন্মোচিত হলো। আমরা দেখলাম এই সময়কালের মধ্যে জ্বালানি, বিদ্যুৎ দাম বাড়ানো হলো কয়েক দফা, কিন্তু এখনও বিদ্যুৎ, জ্বালানি, তেল, গ্যাস ভয়াবহ সংকট চলছে। এত বেশি পরিমাণে লোডশেডিং নিকটতম সময়ে আমরা দেখি নাই। যে পরিমাণে লোডশেডিং এই সময়টাতে হচ্ছে, মানুষের এই লোডশেডিংয়ে একটা নাভিশ্বাসের অবস্থা, এবং অনেকগুলো জায়গাতেই কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম, কারণ সেগুলোতে গ্যাস নেই। এর বাইরে গিয়ে আমরা দেখছি যে সরকার প্রাইভেটাইজেশনের নীতি তারা ধারণ করেছে। তেল, গ্যাসের মতো, বিদ্যুৎ জ্বালানির মতো বিষয়গুলোকে যদি প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয়, তাহলে সামগ্রিকভাবে এটা জনগণের বিপক্ষে একটা অবস্থান হয়। আমরা দেখছি যে সরকার এই জ্বালানির রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোর তারা একটা প্রাইভেটাইজেশন করছে। সেখানে বড় বড় যারা অলিগার্ক কোম্পানিগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদের হাতে সেটা তুলে দিবে। এটা তো জ্বালানি সার্বভৌমত্বকে এটা প্রাইভেটের হাতে সেক্টরে দিয়ে দেওয়া। এবং এটা শুধু জনগণের জন্য ক্ষতির বিষয়টা এরকম না, এটা সরকারের জন্য কিন্তু আশঙ্কাজনক। কিন্তু সরকার এটা বুঝতে পারছে না। তারা কি বুঝে প্রাইভেটাইজেশন করছে জ্বালানি সেক্টরে, সেটা আমাদের বুঝে আসছে না। এখানে ওই যারা অলিগার্ক আছে বা তাদের কাছ থেকে যারা সুবিধা পায়, তাদের ছাড়া তো আর কারো এখানে লাভের কোনো বিষয় নেই, বরং জনগণকে জিম্মি হয়ে থাকতে হবে। এর বাইরে গিয়ে দেখবেন যে ওষুধ, যেটা মানুষের জন্য খুবই একটা বিষয়। মানুষ অসুস্থ হলে পরেই তার ওষুধের প্রয়োজন হয়, এবং কিছু ওষুধ আছে যেগুলো একটা লিমিটেড দামের মধ্যে জনগণ যাতে পায়, সেজন্য আমাদের একটা ওষুধ নীতি ছিল, এবং সেটা এক্সটেন্ড করেছিল ইন্টারিম সরকার। কিন্তু আমরা দেখলাম যে সেটাকে বাতিল করে এখন ওষুধকেও একটা প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ওষুধ কোম্পানিগুলো আছে তারাই ওষুধের দাম নির্ধারণ করবে। যদি এরকমটা হয়, তাহলে কোম্পানিগুলো কিন্তু তাদের লাভটা দেখবে, যে কিভাবে তাদের লাভটা বেশি করা যায়। তো সেক্ষেত্রে তারা কিন্তু জনস্বার্থ দেখবে না। কিন্তু সরকারের কিন্তু উচিত জনস্বার্থকে দেখে ওষুধের মতো জায়গা বা এরকম যেগুলো মানুষের জীবনের জন্য খুবই দরকারি, সেই বিষয়গুলোতে একটা আলাদা ধরনের নজরদারি থাকা প্রয়োজন, একটা আলাদা ধরনের শৃঙ্খলা থাকা প্রয়োজন। তো সেই শৃঙ্খলাটা যখন তারা প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিচ্ছে, তারা কিন্তু যাচ্ছে তাই মতো এটা ব্যবহার করবে, এবং দিন শেষে জনগণকে কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়তে হবে। এখন কৃষকরা অনেক জায়গায় তারা সার নিয়ে আন্দোলন করছেন, কারণ সারের যে দামে তাদের পাওয়ার কথা, নানা সিন্ডিকেটের কারণে তারা সেই দামে সার পাচ্ছেন না, এবং অনেকগুলো জায়গায় সারের একেবারে সাপ্লাই নেই। তো এই ধরনের সেবা খাত যেগুলো আছে, প্রত্যেকটা জায়গাতেই সরকার একটা অদূরদর্শিতা, এবং সরকার নানাভাবে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে তারা পারছে না। এবং আমরা দেখছি যে সরকার তারা তাদের জায়গা থেকে বলে যে ৩১ দফা তারা বাস্তবায়ন করবে, কিন্তু ৩১ দফার মধ্যেই বলা আছে প্রতিষ্ঠানকে দলীয়করণ তারা করবে না। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান, সাংবিধানিক হোক, স্বায়ত্তশাসিত হোক, বা কোনো একটা সংস্থা, সেখানে নিয়োগের ক্ষেত্রে সরকার যে সংসদীয় স্থায়ী কমিটি আছে তাকে ভেটিং করিয়ে নানা পদ্ধতির মধ্য দিয়ে যাতে একটা নিরপেক্ষ নিয়োগ হয়, সেটা নিশ্চিত করবে, এই ধরনের কথা ৩১ দফায় বলা আছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন যে এখন বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হোক, সবগুলো জায়গাতেই বিএনপি একেবারে তাদের দলীয় লোক, মানে একটা দলীয় পদধারী ব্যক্তি, তাদেরকে তারা সেখানে পদায়ন করছে। এবং লোকাল গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, প্রত্যেকটা জায়গাতেই তারা কিন্তু তাদের লোকজন, একেবারে দলীয় নেতাকর্মী, তাদেরকেই তারা কিন্তু সেখানে পদায়িত করছে, সেই প্রতিষ্ঠানগুলোতে তারা বসিয়েছে। তো সামগ্রিকভাবে আমরা দেখছি যে এই সংস্কারের প্রশ্নই বলি, আর নাগরিক সেবার কথাই বলি, অথবা এই যে প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক সিস্টেমের বাইরে নিয়ে গিয়ে দলীয়করণ করে ফেলা, প্রত্যেকটা জায়গাতেই সরকার কিন্তু জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিপক্ষে গিয়ে তারা অবস্থান গ্রহণ করছে। এই ৬ মাসে সরকার প্রধান, তিনি হয়তো আগের যে প্রধানমন্ত্রী ছিল তার মতো করে রাফলি কথা বলছেন না, তিনি একটা মার্জিত ভাষায় কথা বলছেন। কিন্তু দেশ পরিচালনার যে জায়গাটা আছে,
সেই জায়গায় এই মার্জিতকতার প্রভাবটা আমরা দেখছি না। অর্থাৎ সেই জায়গাটাতে আসলে একটা হযবরল অবস্থা পাকিয়ে গেছে। তো সেই জায়গাটাতে সরকার এখনো পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত প্রত্যাশা করেছিলাম বা তারাও যেটা বলতেন যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হবে, সেরকম কোনো লক্ষণ আমরা দেখছি না। 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যে ফেসিবাদ চেপে বসেছে সেটা এবং যে ফেসিবাদী কাঠামো, দুটাতেই আমরা পরিবর্তন চেয়েছি। তো সেই ফেসিবাদ চলে গেছে আওয়ামী লীগ, কিন্তু যে কাঠামোটা আছে সেই কাঠামোটা কিন্তু এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। সেই কাঠামোকে কিন্তু আমরা ধরতে পারিনি। আমরা গণভোটের মধ্য দিয়ে সেই কাঠামোটাতে একটা পরিবর্তন চেয়েছিলাম, এটা জনগণেরই চাওয়া। রাজনৈতিক দলগুলোও কিন্তু নির্বাচনের আগে একমত ছিল, কিন্তু যখনই গণভোটের রায় বাস্তবায়ন করা না হয় তখন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে ফেসিবাদের নানা রূপ নানা স্বরূপ সেখানে আছে, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আগের কাঠামোতে ইনট্যাক্ট থেকে যায়। তো সেই কাঠামোটাকেই শুধুমাত্র এখন বিএনপির লোকজনকে বসিয়ে সেটা পরিচালনা করবার এক ধরনের মানুষ আমরা এই সরকারের মধ্যে দেখছি। যদি গণভোটের রায়কে বাস্তবায়ন করা না হয় তাহলে এই যে কাঠামো, এই কাঠামোটা ফেসিবাদী কাঠামো হিসেবেই বহাল তবিয়তে থেকে যাবে। এই কারণে আমরা এটা বলছি যে সরকার যদি গণভোটের রায়টাকে বাস্তবায়ন না করে, তার আসলে পূর্বের পথ যেটা, অর্থাৎ বাংলাদেশ অভ্যুত্থানের আগে যে ফেসিবাদী একটা অবস্থায় ছিল সে ধরনের একটা পরিস্থিতি দিকেই তারা অগ্রসর হবে। এ সরকার এখনো পর্যন্ত হয়তো যে রাষ্ট্রীয় নিপীড়ন বা রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গুম খুন, সে ধরনের পর্যায়ে এখনো পর্যন্ত এখানে তৈরি হয়নি। কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো সে প্রতিষ্ঠানগুলো যদি আগের যে নীতি, আগের যে বিষয়গুলো আছে সেগুলো যদি সেখানে বহাল থাকে, সেখানে যদি কোনো পরিবর্তন না আসে, তো সেই পূর্বেকার যে ব্যবস্থা সেটা ফিরে আসতে কতক্ষণ সময় লাগবে, সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কার জায়গা আছে। আইন শৃঙ্খলার কথা বলেছেন, সেটা সরকারের পারফরমেন্স অত্যন্ত লো। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মারামারির ঘটনা ঘটছে, ছিনতাই চাঁদাবাজির মতো ঘটনাগুলো ঘটছে। এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে একটা খাস জমিতে গরু ছাগল মহিষ ঘাস খাবে, সে কারণেও চাঁদা দিতে হচ্ছে। তো এটা তো খুবই অবনমন একটা। তো সেই জায়গাটাতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করছে না। সামগ্রিকভাবে আমাদের মাদকের যে প্রভাব সেটাও কিন্তু বাড়ছে, দিনকে দিন মাদক গ্রহীতার সংখ্যাও বাড়ছে, মাদকের ব্যবসাটাও বাড়ছে। তো এই জায়গাটাতে তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা বৃহৎ ভূমিকা থাকবার কথা ছিল, কিন্তু তারা কিন্তু সেগুলো পালন করতে পারছে না। এখন আমরা এটা ভেবেছিলাম যে একটা নির্বাচিত সরকার তারা পুলিশ প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনেরও সে অর্থে আমরা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভালো কোনো ভূমিকা আমরা খেয়াল করছি না। একটা আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থা যেমন করে চলা দরকার, সে জায়গায় আমরা বিরোধী দল এনসিপি বা আমাদের জোটের যারা শরিকেরা আছেন, আমরা কিন্তু বরাবরই এই কথা বলেছি যে সরকার যদি ভালো কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা সে পদক্ষেপকে স্বাগত জানাবো, কিন্তু সরকার যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে যেটা জনস্বার্থ বিরোধী, সে জায়গায় আমরা সরকারকে সমর্থন করব না। এক্ষেত্রে আপনি দেখবেন যে এই সংসদে যখন প্রথম দিকে জ্বালানি দিয়ে একটা সংকটের জায়গা তৈরি হলো, আমরাই কিন্তু প্রস্তাব করেছিলাম যে সরকারি দল বিরোধী দল সকলে মিলে একটা জাতীয় কমিটির মধ্য দিয়ে এই বিষয়টার একটা সুরাহা করা হোক। তখনকার মতো করে কিন্তু একটা কমিটিও ফর্ম করা হয়েছিল, সেই কমিটি কিন্তু কাজও করেছে। সে সময়টাতে আমরা কিন্তু সরকারকে একটা সহযোগিতামূলক মনোভাবও আমরা দেখিয়েছি। কিন্তু আমরা যদি বারংবার এটা দেখি যে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু তারা আসলে সহযোগিতাকে তারা দুর্বলতা হিসেবে দেখতে চায়, বা ব্যাপারটা এরকম যে তারা আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেখানে তারা জনস্বার্থ বিরোধী অবস্থান নিচ্ছে। জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজেশন করা, এটা জনস্বার্থ বিরোধী একটা ব্যাপার। ওষুধকে প্রাইভেটাইজেশন করা, এটা জনস্বার্থ বিরোধী একটা পজিশন। সেই জায়গাগুলোতে তো আমরা সরকারকে সহযোগিতা করতে পারি না, বরং আমরা এনসিপি আমরা সরকারকে এই তাদের নীতির বিরোধিতা যেমন করছি, তেমনইভাবে যে নীতিতে চললে পরে সংকটের সমাধান হবে সেজন্য কিন্তু আমরা পরামর্শ আমরা উপস্থাপন করছি। এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি একটা বিবৃতি দিয়েছেন, যেখানে জ্বালানি সংকটের একটা মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী কীভাবে সংকটটা থেকে আমরা উত্তরণ করতে পারি সে ধরনের পরামর্শও কিন্তু আমরা সেখানে উপস্থাপন করি। বা বাজেটের আলোচনার সময়টা আমরা সরকারের কাছে আমাদের বাজেট বক্তৃতাতে অনেকগুলো পয়েন্ট আমরা বলেছি সরকারকে, যে বিষয়গুলোতে সরকার অন্যভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো। যেমন একেবারে ক্ষুদ্র যে ব্যবসা যারা করেন আর কি, তাদের উপরে সরকার একটা ট্যাক্সেশনের আওতা নিয়ে আসতে চেয়েছিল, আমরা এটার বিরোধিতা করেছি, আমরা সেই জায়গা থেকে সরকারকে এটা জানিয়েছি। সরকার তখন সেটা আমলে নিয়েছিল, কিন্তু সরকার পরামর্শগুলো দিচ্ছে। এখন পরামর্শ আমরা দিচ্ছি, সরকার যদি সেটাকে গ্রহণ না করে তাহলে তো সরকারের যে নীতি, যেটা জনস্বার্থ বিরোধী, সেটাকে আমরা সমর্থন করতে পারি না। আমরা চাই বিরোধী দল আকারে
বাংলাদেশে আগে যেরকম একটা চূড়ান্ত শত্রুতামূলক বিরোধিতা ছিল, আমরা শত্রুতামূলক বিরোধিতা আমরা করতে চাই না। আমরা বিরোধিতাটা করতে চাই পরামর্শের জায়গা থেকে, এটা জনস্বার্থের জায়গা থেকে, এবং যেখানে সরকার ভালো করবে সেই জায়গাটাতে আমরা সরকারকে অবশ্যই সাধুবাদ জানাবো। আমরা কিন্তু সরকার প্রথমে যখন সংস্কারের বিষয়ে তাদের নেতিবাচক অবস্থান ব্যক্ত করেছে, আমরা তখন থেকে কিন্তু রাজপথে আসছি। আমরা বিরোধী জোট আকারে আমরা সারা দেশে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, রাজধানীও করেছি এবং বিভাগীয় যে শহরগুলো আছে সেখানে আমাদের বড় বড় জনসমাবেশ হয়েছে। সামনের দিনেও কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের ব্যানারে এই ঢাকা শহরে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি। পেট্রো বাংলার সামনে আমাদের ঢাকা মহানগর উত্তর তারা প্রোগ্রাম করেছে যখন এই গ্যাসের সংকট চলছে। আমরা আবার যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এনসিপি আমরা কিন্তু প্রোগ্রাম করেছি। আমরা সরকারকে কিন্তু একটা বার্তা দিচ্ছি যে আমরা মাঠে আছি, আমরা সংসদেও কথা বলছি, আমরা যেখানেই কথা বলি আমরা জনগণের পক্ষ হয়ে কথা বলছি। আমরা শত্রুতামূলক অবস্থান আমরা গ্রহণ করতে চাই না, কিন্তু অবশ্যই জনগণের স্বার্থে যে বিরোধিতাটা প্রয়োজন, যেটা সরকারকে রাইট ট্র্যাকে নিয়ে যেতে পারে এবং যাতে জনস্বার্থ নিহিত আছে, সেই জায়গা থেকে আমরা বিরোধী দল আকারে আমাদের যেটা ফাংশন সেটা আমরা পরিচালনা করব এবং মাঠের যে কর্মসূচি নেওয়া প্রয়োজন সেই কর্মসূচিও আমরা গ্রহণ করব। আমরা মনে করি যে অনেকদিন পরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক আবহ এসেছে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার গঠন করা হয়েছে। এই সরকার তাদেরকে মানুষ এখনো পর্যন্ত সময় দিচ্ছে। আমরাও মনে করি যে বিএনপি তারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের যেটা ভালো হয় সেটা বুঝে তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যখনই জনগণের বিপক্ষে গিয়ে তারা অবস্থান গ্রহণ করবে, তারা গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে, নাগরিক যে সেবাগুলো আছে সেটা তারা প্রদান করছে না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো না, এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করে ফেলছে, এই ধরনের ব্যবস্থাগুলো না করে যেটা 24 পরবর্তী বাংলাদেশের মানুষের চাওয়া একটা আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে দেশের পরিচালনা, জবাবদিহিতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করা হবে এবং নীতিগত জায়গা থেকে জনগণের পক্ষে নীতি গ্রহণ করা হবে, সেরকমভাবে যদি দেশ পরিচালনা করে বিএনপি, তাতে আমাদের কোনো আপত্তির জায়গা নেই। আমরা তখন নিয়মতান্ত্রিক উপায়ে আমরা অগ্রসর হব। কিন্তু যদি সরকার সব কিছুকেই তারা অগ্রাহ্য করে যায়, তো সেক্ষেত্রেই বাংলাদেশের মানুষ তারা কিন্তু রাজপথে নামাটাকে তাদের কর্তব্য মনে করে এবং রাজপথে নামতে তারা কিন্তু কোনো কুণ্ঠাবোধ করেন না। তো সেই প্রেক্ষাপটগুলো কিন্তু অতীতে বাংলাদেশের মানুষ প্রদর্শন করেছে। তো সেটা নিয়ে কিন্তু সরকারকেও সচেতন থাকতে হবে যে জনগণের অ্যাগনিস্টে গিয়ে, জনগণের বিরুদ্ধে গিয়ে সরকার পরিচালনা করা সম্ভব না।